হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখেন এত সুন্দর একটা পরিবেশ। এটা অনেক সুন্দর একটা জায়গা। বুঝতে পারছেন অনেকেই এটা কোথায়? তাও বলে দিচ্ছি, এটা হলো ঢাকা নব থিয়েটার। অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। বাচ্চাদের শিক্ষণীয় বিষয়ে সবচেয়ে বেশি বই পড়ে যতটুকু শিখতে না পারবে, তার থেকে কিন্তু দেখে ভালো শিখতে পারবে। সেটা একদম 9-10 পর্যন্ত যারা আছে এরা সবাই এই জায়গায় আসার জন্য অনেক ভালো হবে, এদের বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আপনারাও চলুন আজকে আমাদের সাথে দেখে নেবেন এর মধ্যে কি কি আছে, কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে এগুলা। সামনেই দেখেন, এটা হলো ফার্ম গেটের একটু আগেই, বিজয় সরণি থেকে সামনে এই নব থিয়েটার অবস্থিত। আর এটা আপনার যে কোনো জায়গা থেকেই ফার্ম গেট বললেই যে কোনো মানুষ বলে দিবে নব থিয়েটার কোথায়। ফার্ম গেট এসে জিজ্ঞেস করলেই হবে। এইখানে ভিতরে শুধু প্রবেশ করলেই আপনার টিকিট কিনতে হবে 50 টাকা। আর যদি এখানে যে শোগুলো হয়, 3D শো, তারপরে সৌরজাগতিক যে শোগুলো, এর জন্য আলাদা আলাদা টিকিট। শো দেখার জন্য 100 টাকা আছে, তার উপরেও আছে। আপনি যেটা দেখতে চাবেন তার মূল্য সেরকমেরই হবে। দেখেন ঢুকেই আপনি সামনেই দেখতে পাবেন এরকম সুন্দর একটা পানির ফোয়ারা। দেখেই মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমি ভিজবো। আমার তাই মনে হচ্ছে। আকাশটা কিন্তু সুন্দর, আজকের আবহাওয়াটাও সুন্দর। আর দেখেন অনেকেই ফ্যামিলির সাথে আসছে, এই যে কত আপু, ওই যে বেবিদের নিয়ে আসছে আপুগুলা। ম্যাক্সিমাম মানুষই বেবিদের নিয়ে আসছে। আর ফ্যামিলি নিয়ে আসলেও জায়গাটা অনেক সুন্দর, বসে বসেও আপনি আড্ডা দিতে পারেন। 3D দেখতে পারেন, 12D আছে, যেটাই আপনি দেখতে চান এখানে সেটাই দেখতে পারবেন। দেখেন এই পানির ফোয়ারাটা অনেক সুন্দরই লাগছে। এই যে সব বাচ্চারা, ম্যাক্সিমাম দেখেন ফ্যামিলি মানুষজন, দেখেই মন ভালো হয়ে যায় যে এই যে বাচ্চাদের নিয়ে আসাটা। আমরা আসলে এই চার দেয়ালের মধ্যে যে বন্দি জীবন আমাদের, সেই বন্দি দশা কাটানোর জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। এই যে গাছগুলো দেখেন, গাছগুলো এই পাশে সুন্দর নতুন বৃষ্টিতে ভিজে তারা মনে হচ্ছে নতুনভাবে রূপ নিচ্ছে। আর এই যে এইটা হলো সামনের জায়গাটা। সামনের জায়গাটা খুবই সুন্দর, ওই সাইডে গার্ডেন আছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মনে হচ্ছে সাজানো গোছানো। দেখেন এখনকার সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়াই খুব মুশকিল। এখন আমরা ভিতরে চলে যাব, চলুন আমাদের সাথে। আপনারাও ভিতরে কি কি আছে দেখা যাক। এই যে ভিতরে যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, ঢুকতেছে। ভিতরে গিয়েও অনেকে টিকিট নিচ্ছে, অনেকে হয়তো ঘোরার জন্য টিকিট নিয়েছিল 50 টাকা, এরপর ভাবছে তারা শো দেখবে, তখন আবার ভিতরে কাউন্টার আছে, টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিচ্ছে, এখান থেকে প্রবেশ করছে। এই যে প্রবেশ পথ ভিতরের জন্য। আমরা এখন প্রবেশ করব না, চলুন আমরা একটু বাহিরটা ঘুরে দেখি। আগে বাহিরে ঘুরে দেখি আমরা কোথায় কি আছে। এই যে দেখেন সামনে এই যে একটা জায়গা, কত সুন্দর একটা ব্যানার দেওয়া, অনেক ভালোই লাগতেছে। বাচ্চারা আসলে এগুলো দেখে আকৃষ্ট হয়, এগুলো দেখেই ভালো লাগে বাচ্চাদের। দৌড়োদৌড়ি, লাফালাফি, ঝাফাঝাফি করতে থাকে, ব্যাপারটাই অন্যরকম। এই যে সামনে দেখেন এই যে দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি এটা। এই যে জাতীয় ফুলও আছে কিন্তু, শাপলা। দেখে মনে হবে একদম বাস্তবের চিত্রে চলে আসছি আমরা। শাপলা ফুলগুলো এরকম করে এই ব্যানারটা লাগানো। এখানে এখানে বিভিন্ন বিজ্ঞজনদের ছবি এবং তাদের নাম, তারা কে কী করেছে, অনেকগুলো ছবি এরকম দেওয়া আছে, লেখা আছে দেওয়ালে। এই যে দেখেন এলো মেরি কুরি, নামটা অদ্ভুত। এই যে অনেক বিজ্ঞজনদের ছবি দেওয়া আছে, তাদের উপাধি, কে কী করেছেন, এগুলো সম্পর্কে এখানে অনেক কিছু। চলুন আমরা নেক্সট চলে যাচ্ছি। এরপরের জায়গাটা এরকম। এই যে দেখেন এখান থেকে সিঁড়ি উপরে ওঠার জন্য। এই সেটটা এরকম দেখেন।
এখানে জায়গাটা কিন্তু ভালো, অনেক বড় এরিয়াটা, বাহির থেকে এরকম বোঝা যায় না। এই যে ভিতরে মানুষজন ওয়েট করছে অনেকেই। এই যে সামনের রুমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকেরই ছবি আছে এবং লেখা আছে তাদের নাম, তারা কে কী করেছেন, তাদের উপাধি, এগুলো। এই যে সবাই ছবি তুলছে। ও মা, এটা কি ডাইনোসর? দেখেন এই আয়নাটা, এই আয়নাটা কিন্তু অন্যরকম একটা আয়না, উত্তল দর্পণ। দেখেন আয়নাটা কেমনি, মানে আয়নাটার ব্যবহারটা বোঝা বড় মুশকিল। সামনের দিকে এরকম, মাঝখানে উঁচু, এরকম একটা ব্যাপার আয়নাটায়। এই যে ভিতরে আমরা প্রবেশ করেছি, এটা হলো নব থিয়েটারের ভিতরে। এটা হলো স্ক্রিন, উপরের এটাকেই স্ক্রিন, গোল রাউন্ড শেপের স্ক্রিন। আর এটা হলো গ্যালারি। এই যে সবাই এসে বসে পড়েছে, আরো লোকজন আসতেছে। আমাদের শো শুরু হতে আর একটু সময় লাগবে, তার আগে দেখুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই গ্যালারির জায়গাটা কেমন। এই যে এখানে সিট নাম্বার দেওয়া থাকে, সেই অনুযায়ী বসতে হয় টিকিটের পাশে। আর এটা দেখেন একটা রাউন্ড শেপ উপরটা। এই যে আমরা সবাই বসে পড়েছি। এই যে আশেপাশের গ্যালারিগুলো আস্তে আস্তে ভরে যাচ্ছে। শো শুরু হতে আর একটু সময় বাকি আছে, একটু পরেই শো শুরু হবে। এই যে শো শুরু হয়ে গেছে। আসলে ফোন চালানো নিষেধ, তা আমরা ক্যামেরাটা অন্যভাবে ধরেছি যাতে আপনারা একটু দেখতে পারেন লুকিয়ে লুকিয়ে। আপনারাও আমাদের সাথে শোটা উপভোগ করেন, আপনারাও লুকিয়ে লুকিয়ে আমাদের সাথে একটু একটু দেখেন, এই জন্যই আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এটা হলো সৌরজাগতিক শো। এই যে শো শুরু হয়ে যাবে, সবাই দেখেন, যতটুকু পারি আমরা ধরেছি ক্যামেরাটা। পৃথিবীতে একটি নতুন দিনের শুরু। সূর্য আমাদের গ্রহের উপর উদিত হয় একটি বিশাল মহাজাগতিক মরুভূমিতে, একটি নীল মরুদ্যান, সমগ্র মহাবিশ্বের একমাত্র স্থান যেখানে জীবন বিদ্যমান বলে জানা যায়। এই একই সূর্য আমাদের পৃথিবীতে 4.5 বিলিয়ন বছর ধরে অবিরত জ্বলছে। আজ যে আলো আমাদের ত্বককে উষ্ণ করে তা প্রতিটি মানুষই অনুভব করেছে। এটি ডাইনোসরদের পিঠ ছুঁয়েছিল এবং এটি সেই প্রাণীদের অভিবাদন করেছিল যারা প্রথম সাহস নিয়ে সমুদ্র ছেড়ে ভূমিতে গেছে। পৃথিবীতে যা ঘটেছে তার সবই প্রত্যক্ষ করেছে সূর্য, কিন্তু এটা কোনো নিষ্ক্রিয় পর্যবেক্ষণ নয়। সূর্য আসলে আমাদের গ্রহের শক্তির উৎস, যা আমাদের বায়ু, আমাদের আবহাওয়াকে চালিত করে। এটি সারা বিশ্বের হামাগুড়ি দেওয়া, সাঁতার কাটা এবং উড়ন্ত জীবদের অসাধারণ শক্তির প্রাথমিক উৎস। পৃথিবীতে সমস্ত জীবন কোনো না কোনো উপায়ে নির্ভর করে আমাদের নিকটতম নক্ষত্রের উপর, সূর্য। সূর্যোদয়ের সাথে সাথে এটি পৃথিবীর ভূমি এবং মহাসাগরগুলিতে আলোর উষ্ণ আলোড়ন ধরে রাখে। এর উজ্জ্বল আলো গ্রহটিকে অন্ধকার থেকে উদ্ধার করে এবং কার্যকলাপের বিস্ময়কর কোরিওগ্রাফি শুরু করে।
এমনকি পানির গভীরে সূর্যের আলো জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসাগরে এবং স্থলে উদ্ভিদ সূর্যের শক্তি ব্যবহার করে খাদ্যে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এই উৎপাদনশীলতা আমাদের গ্রহে প্রাকৃতিক ভারসাম্য সচল রাখে। এটি বাতাসে মূল্যবান অক্সিজেন সরবরাহ করে। এই অক্সিজেন থেকে আমরা শ্বাস নিই। এর মাধ্যমে আমরা যে খাবার খাই তা থেকে শক্তি তৈরি হয়। আমরা অনেক আগেই বুঝতে পেরেছি যে আমাদের অস্তিত্ব সূর্যের উপরে নির্ভর করে। মানবতা এটিকে গভীরভাবে উপলব্ধি করেছিল। আকাশ জুড়ে এর চলন্ত চাকতির উত্তরণ দিনে দিনে, মাসে মাসে অগণিত অতীত সভ্যতার জন্য সময় নির্ধারণ করার একমাত্র উপায় ছিল। সূর্যের গতি প্রকৃতপক্ষে আমাদের প্রাচীন এবং আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি তৈরি করেছে, যা আমাদের অতীত এবং ভবিষ্যৎ গণনা করতে সাহায্য করে। সূর্য আমাদের জীবনের ছন্দ চালিত করে। পৃথিবীর অক্ষের গতি দিনের সূর্যালোককে এক বছরের মধ্যে তীব্রতা এবং সময়কাল পরিবর্তন করতে দেয়, যা ঋতু পরিবর্তন এবং সময়ের ক্ষয় ও বৃদ্ধি চক্রের জন্ম দেয়। ইতিহাসের শুরু থেকে মানুষ উপলব্ধি করেছে জীবন বিকাশে সূর্যের গুরুত্ব। এটি পৌরাণিক কাহিনীগুলিকে অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন দেবদেবীর নামে একে পূজা করা হয়েছে। পাঁচ হাজার বছর আগে মানুষ পাথরের বড় ফলক স্থাপন করেছিল। ইংল্যান্ডের স্টোনহেঞ্জের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। এই কাঠামোটি জ্যোতির্বিদ্যার জন্য নিদর্শন এবং আকাশ জুড়ে সূর্যের বার্ষিক গতিবিধি চিহ্নিত করে। প্রাচীন গ্রিকরা অ্যাপোলোকে উপাসনা করত, আলো, শিল্পকলা এবং ওষুধের দেবতা, যা সূর্যের প্রতীক। মেক্সিকোতে প্রাচীন মায়ারা সূর্যের সাথে মিল রেখে স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। তাদের সূর্য দেবতার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন অনেক দিক ছিল এবং তারা আকাশের মধ্য দিয়ে সূর্যের গতির নির্ভুল হিসাব রাখতেন। ইনকা শহরে মাচু পিচুর ধ্বংসাবশেষে আমরা একটি ছায়াকে খুঁজে পাই, যেটি তাদের সূর্য দেবতা ইন্তের প্রতিদিনের পথ অনুসরণ করে। আধুনিক দক্ষিণ আমেরিকানরা এখনো বছরের দীর্ঘতম দিনে ইন্তির উদযাপন করে। কিছু সংস্কৃতির ভুল ধারণা ছিল যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে। তারা মনে করত সূর্য, গ্রহ এবং নক্ষত্রগুলি আমাদের গ্রহের চারপাশে ঘুরছে। 16 শতকে মহাকাশে আমাদের অবস্থানের সত্য সুস্পষ্ট হতে শুরু করে। ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস আমাদের সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেল তুলে ধরেছেন, যার কেন্দ্রে সূর্য রয়েছে। সূর্যের সাথে আমাদের সম্পর্কের পরিবর্তন হয়েছিল। আমরা দ্রুতই জানতে পারি যে সূর্য একটি নিখুঁত স্বর্গীয় বস্তু নয়, যেমনটি কেউ কেউ মনে করেছিলেন।
1610 সালে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম সূর্য পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ নামে একটি যন্ত্র ব্যবহার করেন। গ্যালিলিও অবাক হয়েছিলেন। তিনি এর পৃষ্ঠে বিশাল কালো দাগ আবিষ্কার করেছিলেন। এই গঠনগুলি, যাকে এখন সানস্পট বলা হয়, বৈজ্ঞানিক বিপ্লবের সূত্রপাতকারী পরিবর্তনের এই দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করেছিল। স্বর্গ একই অসিদ্ধ আইন মেনে চলে, যেমন আমরা পৃথিবীতে অনুভব করি। ধীরে ধীরে বিজ্ঞান পৌরাণিক কাহিনীকে পরিবর্তন করে। পেরিয়ে যাওয়া শতাব্দীর সাথে প্রযুক্তির অগ্রগতি হয়েছে, সূর্য সম্পর্কে আমাদের জ্ঞান বিকশিত হয়েছে এবং আরও জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের নক্ষত্রের রহস্য উন্মোচন করতে তাদের দৃষ্টি ফিরিয়েছে। আমরা সূর্যের দূরত্ব পরিমাপ করেছি পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার। আমরা এখন অনুমান করতে পারি যে এটি মিল্কি ওয়ে, গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন তারার মধ্যে একটি মাত্র। আমরা যেমন সূর্যের চারপাশে ঘুরি, তেমনি সূর্য আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরে। প্রতি 250 মিলিয়ন বছরে একটি গ্যালাকটিক কক্ষপথ সম্পূর্ণ করে। এই বিশাল কাঠামোর মধ্যে সূর্যকে অধ্যয়নের জন্য স্পেকট্রোস্কোপি ব্যবহার করে। এর আলোকে বিভিন্ন রঙে বিভক্ত করে। আমরা তারার আলোর প্রতিটি উপাদানের অনন্য আঙুলের ছাপ শনাক্ত করতে পারি, যা সূর্যের রাসায়নিক গঠন প্রকাশ করে। এক্স-রের মতো অত্যন্ত শক্তিশালী বিকিরণের বিপরীতে রেডিও তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। আলোর এই নিম্ন শক্তি রূপগুলো আলমার মতো টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে উত্তর চিলিতে। এমনভাবে সৌর বায়ুমণ্ডল অধ্যয়ন করা আগে সম্ভব ছিল না। এই মহাকাশ এবং স্থলভিত্তিক পর্যবেক্ষণগুলি আমাদের তারকাদের মাঝামাঝি সংঘর্ষের সৃষ্টি করেছে। আমরা এখন জানি যে গ্যালিলিও দ্বারা আবিষ্কৃত সূর্যের দাগগুলি উচ্চ শক্তির কণাগুলির বিস্ফোরক নির্গমন, যাকে সোলার ফ্লেয়ার বলা হয়, যা পৃথিবীতে মহাকাশযান এবং বৈদ্যুতিক পাওয়ার গ্রিডগুলিকে ক্ষতি করতে পারে। সূর্যের মতো অন্যান্য নক্ষত্রের পর্যবেক্ষণ আরো নাটকীয় ভাবে রোমাঞ্চিত করেছে। ভয়ানক শক্তির সুপার ফ্লেয়ার্স, এই চরম অগ্নিতাপ জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমাদের সূর্য থেকে এই ধরনের বিস্ফোরণের সম্ভাবনা কম, তবে এটি ঘটতে পারে। যত দুর্দান্তভাবে শক্তিশালী এবং সম্ভাব্য ধ্বংসাত্মক সূর্য অপ্রতিরোধ ভালোর জন্য একটি শক্তি। এটি মহাকাশে যে উচ্চ শক্তির কণা নিক্ষেপ করে তা পৃথিবীতে সৌন্দর্য আনতে পারে। তথাকথিত স্পেস ওয়েদার উত্তর এবং দক্ষিণের অতি সূক্ষ্ম আলোকে তীব্র করে তোলে। এই অরোরা পৃথিবীর মেরুগুলির কাছে বেড়ে ওঠে, যেখানে সূর্যালোকিত কণাগুলি আমাদের প্রতিরক্ষামূলক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বায়ুমণ্ডলের সাথে যোগাযোগ করে। আমাদের বিশ্ব এবং এর জীবন ব্যবস্থাকে প্রাণ সঞ্চার করার পাশাপাশি সূর্যের পর্যাপ্ত আলো আধুনিক সভ্যতার জন্য নবায়নযোগ্য পরিচ্ছন্ন শক্তির উৎস হিসাবে সৌর প্যানেল দ্বারা সংগ্রহ করা যেতে পারে। সৌর প্যানেল শুধুমাত্র পৃথিবীতে ব্যবহৃত হয় না,
কক্ষপথে থাকা মহাকাশ যানগুলি তাদের প্রয়োজনের 30% পর্যন্ত শক্তি সূর্য থেকে সংগ্রহ করে। সোলার প্যানেল সরাসরি সূর্য থেকে শক্তি গ্রহণ করে, তবে অন্যান্য শক্তির উৎসগুলিও সূর্যের উপর নির্ভর করে। কয়লা এবং তেল সহ জীবাশ্ম জ্বালানির বিশাল কিন্তু সসীম মজুদ আধুনিক বিশ্বের উত্থানকে সক্ষম করেছে। গাছপালা এবং সামুদ্রিক প্রাণী থেকে তৈরি হওয়া এই জ্বালানিগুলি লক্ষ লক্ষ বছর আগে সূর্যরশ্মির পুষ্টিকর উপাদান নিয়ে সমৃদ্ধ হয়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে আটকে থাকা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য আমাদের আগ্রহ আমাদের বায়ুমণ্ডলের রসায়নকে বদলে দিয়েছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপদের দিকে পরিচালিত করে। কেউ কেউ মনে করেন যে এটি দীর্ঘমেয়াদী সমাধান সূর্য থেকে প্রাপ্ত শক্তি সংগ্রহের সাথে নয়, বরং এর মূল অংশে সংঘটিত ফিউশন প্রক্রিয়াকে আয়ত্ত করা। ফিউশনের জন্য প্রয়োজনীয় জ্বালানি কার্যত সীমাহীন। এটির জন্য শুধুমাত্র হাইড্রোজেন প্রয়োজন। মহাবিশ্বে এর সরবরাহ প্রচুর। পৃথিবীতে হাইড্রোজেন সহজেই মহাসাগরগুলিতে পাওয়া যেতে পারে, যা বর্তমানে পারমাণবিক বিভাজন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহৃত দুর্লভ ইউরেনিয়ামের বিপরীত। যদিও এটি আশা করা যায় যে ফিউশন আমাদের প্রয়োজনের জন্য একটি অপরিহার্যভাবে সীমাহীন বিদ্যুৎ সরবরাহ প্রদান করে মানবতাকে টিকিয়ে রাখবে, সূর্যের ক্ষেত্রে এই একই কথা বলা যায় না। এক সময় এর জ্বালানি সরবরাহ হ্রাস পাবে এবং এর মূল অংশে ফিউশন বন্ধ হয়ে যাবে। এর ফলাফল হিসাবে একটি মারাত্মক রূপান্তর হবে। জ্বালানির জন্য ক্ষুধার্ত সূর্য প্রসারিত হবে এবং তার মৃত শ্বাসের সাথে এটি প্রায় নিশ্চিতভাবে হ্রাস করবে ভিতরের গ্রহসমূহ। একসময় কক্ষপথে আঁকড়ে রাখা পৃথিবীকে হ্রাস করবে আমাদের নক্ষত্র। সৌভাগ্যবশত এটি ঘটবে সুদূর ভবিষ্যতে, 5 বিলিয়ন বছর পর। ততক্ষণ পর্যন্ত এই ছোট নীল গ্রহে জীবন বিকশিত হতে থাকবে, সঞ্জীবনী তারা জীবনদায়ক রশ্মি পান করে আমাদের সূর্য। চুপ করি বেশি হলে আলু চিনি আমরা একটি গ্রহে বাস করি, শক্তি পাই নক্ষত্র থেকে। এই নক্ষত্রটি দিনকে আলোকিত করে। রাতের আকাশের অন্যান্য সকল নক্ষত্রের সম্মিলিত আলো ও শক্তির চেয়ে এই নক্ষত্রটি আমাদের অনেক বেশি আলো ও শক্তি দেয়। তবে নক্ষত্রপুঞ্জের মধ্যে এটিকে সবচেয়ে উজ্জ্বল কিংবা উত্তপ্ত নক্ষত্র বলা যাবে না। এটি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এই নক্ষত্রটিকে আমরা সূর্য বলি।
সবুজ বনের ভিতর, নীল সাগরের ভিতর, কিংবা পৃথিবীর চারপাশে পুঞ্জীভূত আলোর ঝলক দেখলেই বোঝা যায় সূর্য আমাদের গ্রহে কিভাবে প্রাণের সঞ্চারণকে সম্ভব করেছে। কিন্তু সূর্যই আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র নয়। একবার ভাবুন তো, বিলিয়ন বিলিয়ন বছর আগে যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিজের অস্তিত্বও থাকতো না, চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে চলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতেই আমি হপি গোল্ডবার্গ আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশিদিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরের গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি মৌলগুলোর মাত্র 4 চামচ পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে। এই দৃশ্য হলো সেদিন যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম মিল্কি ওয়ে, এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে।
500 কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়, অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়। আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়। আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে, যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত। সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে। আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর। এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় 450 কোটি বছর সামনের দিকে যেতে হবে। একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই। আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই। পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়, সূর্যকে পরিভ্রমণরত এমন 3টি স্যাটেলাইট এই ছবিগুলো তুলেছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যাকে করোনা বলে। করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌরঝড় নির্গত হচ্ছে। পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন, সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায়। কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে, বাকিগুলো আবহাওয়া পর্যবেক্ষণ করে কিংবা টিভি ও জিপিএস সিগন্যাল প্রচার করে। এই সূর্যের খুব কাছ থেকে যদি ছবি তোলা যায়, সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বল হিসেবেই প্রকাশ করবে। এই চকচকে বা জলজলে আবদ্ধ বক্রাকার রেখাগুলো আসলে সৌরঝড়। তাদের ঠিক নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌরদাগ বলে। একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি। কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয়? চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়। পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয়, সূর্যের পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয়। সূর্যের আরো গভীরে যদি যাই, আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই, যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন,
পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণু গঠন করে। তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফিউশন প্রক্রিয়া বলে এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায়। ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্যাবস্থায় একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে। কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলোই তৈরি করে না, মৃদু ঘূর্ণায়মান আয়নিত গ্যাসের প্রবাহ বিশাল চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রগুলোকে সর্পিলাকার লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। যখন ম্যাগনেটিক লাইনগুলো একটি আরেকটির সাথে ধাক্কা খায় তখন সৌরদাগ তৈরি হয়। এই সৌরদাগ পৃথিবীর চেয়েও বড় হয়। সূর্য থেকে বেরিয়ে আসা গতিশীল চৌম্বক ক্ষেত্রকে তার সঙ্গে টেনে নিয়ে যায়, যা প্রতি ঘন্টায় 10 লক্ষ মাইল গতিতে প্রবাহিত হয়। সূর্যের সংঘটিত চৌম্বকীয় বিস্ফোরণ এই সৌরঝড়ের অত্যন্ত ক্ষতিকর তরঙ্গগুলোকে ধাক্কা দিয়ে বাইরের দিকে আরো বেশি গতিতে প্রবাহিত করে। সৌরঝড়ের এই ক্ষতিকর তরঙ্গগুলো টিভি সিগন্যালকে বাধাগ্রস্ত করে, এমনকি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। সৌভাগ্যবশত পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র আমাদের প্রায় সবসময় রক্ষা করে। খুবই অল্প পরিমাণের সৌরঝড়ের ক্ষতিকর তরঙ্গ ক্ষীণ ধারায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আসে, যা একটি আলোর ঝলক তৈরি করে। এটিকে অরোরা বলা হয়। আমরা প্রায় মহাকাশকে শূন্যস্থান মনে করি, কিন্তু সূর্যের প্রভাব মহাবিশ্বের সব জায়গা জুড়ে বিস্তৃত। এই যে শনি আরেকটি গ্রহ, যার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। শনি গ্রহেরও একটি নিজস্ব অরোরা রয়েছে। এই যে লাইনটি দেখা যাচ্ছে তা ভয়েজার 1 রকেটের পৃথিবী থেকে মহাশূন্যে চলার পথ, যাকে 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সৌরঝড়ের শেষ সীমানা কোথায় তা 2004 সালে আবিষ্কৃত হয়। পঞ্চান্নটি ভাষায় অনুদিত শুভেচ্ছা বার্তা ভয়েজারের নক্ষত্র ভ্রমণের সময় দেয়া হয়েছিল, যাতে এই নক্ষত্র ভ্রমণের সংবাদ পেতে কেউ বাদ না পড়ে। Hello from the children of planet Earth. ভয়েজার এখনো এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যেখানে সৌরঝড়ের সাথে প্রবলভাবে চারপাশের মহাজাগতিক গ্যাস এবং মিল্কি ওয়ের নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ হচ্ছে। সূর্যের শক্তি সৌরজগতের বাইরেও বিস্তৃত, কিন্তু সূর্য অনন্তকাল প্রজ্বলিত থাকবে না। আসলে নক্ষত্ররাজি জীবদ্দশার শেষ পরিণতি কি? এখন থেকে 500 কোটি বছর পর, যখন মিল্কি ওয়ে তার পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার গ্যালাক্সির সাথে একীভূত হতে থাকবে, তখন সূর্য একটি বিশাল লোহিত দানবে পরিণত হবে। প্রায় সকল নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে এমনটি হয়। লোহিত দানবের বাইরের স্তর প্রসারিত হয়ে এত বড় হবে যে তা পৃথিবীর কাছাকাছি চলে আসবে। দুশ্চিন্তা করবেন না, এটি অনেক পরে ঘটবে, যখন হয়তো মানুষ অন্য কোথাও চলে যাবে।
কিংবা নিজেকে অন্য কোনো প্রজাতিতে বিকশিত করবে, যা শুধুমাত্র আমরা কল্পনা করতে পারি। সূর্যের ভেতরের অংশ পরিবর্তন হবে অবিশ্বাস্যভাবে। সূর্যের সেই উজ্জ্বল কেন্দ্রটি এত বড় হবে যে আজকের সূর্যের চেয়েও বিশাল হয়ে উঠবে। অবশেষে অন্যান্য নক্ষত্রের মতোই সূর্য তার ছাই মহাকাশে ছড়িয়ে দেবে, যা নতুন নক্ষত্র, নতুন গ্রহের এবং সম্ভবত নতুন প্রাণের জন্ম দেবে। সূর্যের কেন্দ্রের অবশিষ্ট অংশ, যাকে শ্বেত বামন বলা হয়, তা কয়েক বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হবে এবং অবশেষে মিলিয়ে যাবে। আসলে আমরা এত কিছু জানলাম কিভাবে? সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা আজকের দিনে নক্ষত্র সমূহকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করেন আগের নক্ষত্রগুলোতে কি হয়েছিল এবং ভবিষ্যতে সেখানে কি ঘটতে পারে। অরিয়ন দ্য হান্টার নামের নক্ষত্র মণ্ডলে বিজ্ঞানীরা আসলে নতুন তারাদের জন্ম হতে দেখেছেন। এখন আপনারাও দেখতে পারেন। এটি একটি অরিয়ন নেবিউলা। নেবুলা হলো গ্যাস ও ধূলিকণার তৈরি বাইরের মেঘমালা। এই অশ্রুর মতো আকৃতির মেঘগুলো গ্যাস ও ধুলো দিয়ে তৈরি, যা নতুন নক্ষত্রগুলোকে ঘিরে রাখে। এরকম আরো নক্ষত্রের জন্মস্থান সমগ্র গ্যালাক্সি জুড়ে দেখতে পাওয়া যায়। নবীন নক্ষত্রের চারপাশে চাঁদের মতো মেঘ ঘুরছে, যা একদিন নতুন গ্রহ তৈরি করবে। এখনো অনেক নক্ষত্রপুঞ্জ নক্ষত্র নির্গত করে, ঠিক যেমন সূর্যের তারাগুচ্ছ 400 কোটি বছর আগে সূর্যকে নির্গত করেছিল। এদের মধ্যে প্লেয়াডিস তারামণ্ডল রয়েছে। আপনারা এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে থাকবেন, যা সেভেন সিস্টার নামে পরিচিত। এই মুহূর্তে প্লেয়াডিস ক্লাস্টার থেকে অনেক নতুন নক্ষত্র বের হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিছু নক্ষত্র দেখা যাচ্ছে যারা তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই ধরনের মৃতপ্রায় নক্ষত্র সমূহের কোন একটি অবশিষ্ট অংশ থেকে দ্য হেলিক্স নেবুলা তৈরি হয়েছে। মৃতপ্রায় তারার কেন্দ্রীয় অঞ্চল সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হয়। এর পদার্থ এতই ঘন যে এক মুঠো পদার্থের ওজন একটি পরিপূর্ণ জড়হস্তির সমান। এই শ্বেত বামন নক্ষত্রের থেকে পূর্বে ছিটকে যাওয়া বাইরের স্তরের পদার্থগুলো থেকেই কোনো একদিন হয়তো অন্যান্য নতুন নক্ষত্র বা নতুন গ্রহ তৈরি করবে। তাদের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে, অথবা এই নির্গত গ্যাস ও ধূলিকণা বিজ্ঞানীদের বর্তমান কোনো আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে সাহায্য করতে পারে। এই তারাটির নাম গ্লিস 229। এটি একটি ছোট লাল নক্ষত্র যা পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। ওই যে নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে কক্ষপথে অদ্ভুত যে বস্তুটি দেখা যাচ্ছে তাকে বাদামি বামন বলে। মহাবিশ্বে বাদামি বামনের সংখ্যা নক্ষত্রের মতোই অসংখ্য, কিন্তু এরা হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া ঘটানোর মতো পর্যাপ্ত ভারী নয়, তাই বাদামি বামন নক্ষত্র ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে না।
বাদামি বাবানের আবিষ্কার আমাদের এটি বলে যে মহাজাগতিক বিষয় এতটাই বৈচিত্র্যময় যা আমাদের কল্পনারও বাইরে, এবং এভাবে মহাশূন্য অভিযান অব্যাহত রাখলে হয়তো আরো অনেক অজানা জিনিস দেখা যেত। কিন্তু আপাতত আমরা আমাদের অবস্থান পৃথিবীতে ফিরে যাচ্ছি। যে কোনো একটি নক্ষত্র নির্বাচন করুন এবং এটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এর রং কি আপনি কি বলতে পারবেন? এটি কি সদ্যজাত নক্ষত্র নাকি জীবদ্দশার শেষ পর্যায়ের কোনো নক্ষত্র? আসলে এখানে কিছু নক্ষত্র রয়েছে যাদের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি। আমরা নক্ষত্র সম্পর্কে এতক্ষণ অনেক কিছু শিখেছি এবং তারা কিভাবে কাজ করে তাও জেনেছি, কিন্তু তারপরও নক্ষত্রগুলো অনেক রহস্যজনক। যেহেতু আপনি একটি নক্ষত্র নির্বাচন করেছেন, তাহলে সূর্য ওঠার আগে নক্ষত্রকে একটিবার পর্যবেক্ষণ করার ইচ্ছা পোষণ করবেন না কেন? নক্ষত্রের সক্ষমতা কি সেটা উদীয়মান সূর্যের আলো স্পষ্টতই বলে দেয়। আমাদের চারপাশে যা কিছুই দেখি সবকিছুই নক্ষত্র থেকে আসা উপাদান দিয়ে তৈরি। বিভিন্ন নক্ষত্রের উপাদানগুলো পৃথিবীতে আসতে পারত না যদি সূর্য আমাদের উপযোগী উষ্ণতা না দিত। আমাদের নক্ষত্র লোকের ভ্রমণ সত্যিকার অর্থে আমাদের জীবনের শিকড়কে চেনা ও জানার ভ্রমণ।